ইরান ও হিজবুল্লাহকে ঠেকাতে প্রস্তুত ইসরায়েল, শত্রু মোকাবেলায় আইডিএফকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী। গাজায় আল নাসের হাসপাতাল চত্বরে পাওয়া গণকবর থেকে 3 দিনে 200-র বেশি লাশ উদ্ধার, নিখোঁজ প্রিয়জনের খোঁজে ভিড় স্বজনদের। মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনেও বড় জয় চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজিউর, ভারত বিরোধী সিদ্ধান্ত গ্রহণে আর বাধা থাকছে না ক্ষমতাসীন দল পিএনসির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। যুদ্ধ স্থিমিত হয়ে এলেও ইরান এবং হিজবুল্লাহকে ঠেকাতে প্রস্তুত ইসরায়েল, যে কোনো সময় শত্রুদের উপর হামলা চালানোর এখতিয়ার রয়েছে আইডিএফের, এমন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা জানিয়েছে, তেহরানের ক্ষেপণাস্ত্র ধ্বংসের পাশাপাশি দেশটির ভূখণ্ডে পাল্টা হামলার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে তেল আবিব। ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ঘাঁটিটির একাধিক অংশ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে স্পষ্ট বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি। চলছে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজও। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ উত্তেজনা এখন অনেকটি স্থিমিত, তবে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে প্রস্তুত দুই দেশেরই সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি জানিয়ে বলেন, ইরান এবং হিজবুল্লাহকে ঠেকাতে পূর্ণ প্রস্তুতি আছে আইডিএফের, এমনকি পাল্টা হামলা করতেও কারো অনুমতির প্রয়োজন হবে না। পূর্বাঞ্চলে প্রস্তুত আছে আমাদের বাহিনী। হিজবুল্লাহ যদি কোনোভাবে সীমান্ত পার করে প্রবেশের চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেয়া হবে। গোলান উপত্যকাতেও ইরানকে ঠেকাতে প্রস্তুত আমরা। শত্রুদের উপর যে কোনো সময় হামলা করতে সক্ষম আমরা, এবং এই হামলা চালাতে কারো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই আমাদের। এদিকে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্স জানিয়েছেন, শত্রুদের যে কোনো হামলা ঠেকাতে সক্ষম আইডিএফ। মিত্রদের সহযোগিতায় এবং ইসরায়েলি সেনা সদস্যদের সাহসিকতার কারণেই আমরা ইরানের হামলাকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছি। আমরা প্রমাণ করেছি যে প্রযুক্তিগত দিক থেকে আমাদের সামরিক কৌশল অনেক বেশি কার্যকরী। এবার আমাদের লক্ষ্য কূটনৈতিকভাবে ইরানকে পর্যদস্ত করা। এদিকে দুই পক্ষকে সংযত আচরণ করতে আবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। লেবানন ভূখণ্ডে ইসরায়েলের ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি করেছে হিজবুল্লাহ গোষ্ঠী। বিষয়টি স্বীকারও করেছে তেল আবিব। হিজবুল্লাহর দাবি, সাধারণ মানুষকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল ড্রোনটি, প্রতিহতের কারণে এড়ানো গেছে প্রাণহানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ জানায়, হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছিল অভিযান। ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য মিসাইলের মাধ্যমে ঠেকানো হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র। কেন্দ্রটি লক্ষ্য করে পরবর্তীতে আবারও হামলা চালায় আইডিএফ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত নিয়মিত চলছে পাল্টাপাল্টি হামলা। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে হিজবুল্লাহর 285 সদস্য। ইসরায়েলের মরুভূমিতে পাওয়া গেছে মিসাইলের ধ্বংসাবশেষ। ধারণা করা হচ্ছে সেগুলো ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের অংশ। অবশ্য এই ব্যাপারে এখনও কিছু নিশ্চিত করেনি তেল আবিব। রোববার ইসরায়েলের ডেড সি এলাকায় পাওয়া যায় ক্ষেপণাস্ত্রের এই ভগ্নাংশ। দীর্ঘ টিউবটিতে ইংরেজিতে কয়েকটি কোড লেখা। প্রথমবার বস্তুটি দেখতে পান পর্যটকরা, পরে সেটি উদ্ধার করে ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া হয়েছিল মিসাইলটি। ইসরায়েলের সেনাদের বিরুদ্ধে যে কোনো নিষেধাজ্ঞা এলে তা প্রত্যাখ্যান করা হবে, এই ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। বলেন, দেশটির সামরিক বিভাগের কোনো ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়বেন। দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি বাহিনী কর্মকাণ্ডের পক্ষেও সাফাই গান তিনি। দাবি, আন্তর্জাতিক আইন মেনেই অভিযান চলছে। জানান, বিধি লঙ্ঘনের কোনো ঘটনা হলে আইডিএফ নিজেই তদন্ত করে ব্যবস্থা নেয়। সম্প্রতি মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরায়েলের সামরিক ইউনিট নেতজাহ ইহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। נפש על צה"ל, על הצבא שלנו ועל הלוחמים שלנו.
কেউ যদি ভাবে আমাদের সামরিক বিভাগ আইডিএফ এর কোনো ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, আমি সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ব। আমাদের সুরক্ষার রণক্ষেত্রে ঐক্যবদ্ধ সেনারা, আমরাও তাদের সুরক্ষায় রাজনীতির ময়দানে ঐক্যবদ্ধ। আমরা একসাথে লড়বো, একসাথে জিতবো। ইসরায়েলি সামরিক বাহিনী গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকানোর ব্যর্থতার দায় দায়িত্ব ছেড়েছেন আহারান হালিভা। সোমবার বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে বলা হয়, গেল বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা সম্পর্কে আগে থেকে কোনো তথ্য ছিল না গোয়েন্দা সংস্থার কাছে। সেই দায় এবং অন্যান্য ব্যর্থতা মেনে নিয়ে পদত্যাগ করেছেন তিনি। আলোচিত ওই হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর থেকেই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সঠিক সংখ্যা আসলে কত? কদিন পর গণকবর পাওয়ায় সেই কঠিন বাস্তবতা সামনে আসছে বারবার। সবশেষ গাজার খান ইউনিসে আল নাসের হাসপাতাল চত্বরে পাওয়া গণকবরে 3 দিনে উদ্ধার করা হয়েছে 2 শতাধিক লাশ। নিখোঁজ প্রিয়জনে খোঁজে এলাকাটিতে ভিড় করছেন স্বজনরা। উন্নত উদ্ধার সরঞ্জাম নেই, শাবল কোদাল দিয়েই চলছে খোঁড়াখুড়ি। বুলডোজার দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ, বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল নাসের হাসপাতাল চত্বরের দৃশ্য এটি। ইসরায়েলের আগ্রাসনে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটি থেকে গত 7 এপ্রিল পদাতিক সেনাদের সরিয়ে নেয় তেল আবিব। এরপরই ফিলিস্তিনের জরুরি বিভাগ সন্ধান পায় গণকবরটির। গত শুক্রবার শুরু হয় উদ্ধার তৎপরতা। এ পর্যন্ত 200-র বেশি মরদেহ বের করা হয়েছে গণকবরটি থেকে। এখানকার পরিস্থিতি কল্পনার বাইরে। এভাবে নিজের প্রিয় মানুষের মরদেহ পাওয়া কত যে কঠিন। এর আগে গাজার আল শিফা হাসপাতাল কমপ্লেক্স ও বেইত লাহিয়া এলাকায়ও মিলেছিল 2টি গণকবরের সন্ধান। বেইত লাহিয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয় 20টি মরদেহ। হামলার কারণে ঘর ছেড়েছিলাম। এখানে ফিরে দেখি আমাদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। শহীদদের মরদেহ স্তূপ করে ফেলে রেখেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত 20টি মরদেহ বের করা হয়েছে। গাজায় ইসরায়েলের নৃশংস হামলার জেরে কেবল খান ইউনিসেই নিখোঁজ 2000-এর বেশি মানুষ, মধ্যাঞ্চলে আরও 1000। 6 মাসের বেশি সময় ধরে চলমান হামলায় উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে 34,000। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলি হামলায় মায়ের মৃত্যু হলেও নাটকীয়ভাবে বেঁচে গেল গর্ভের সন্তান। অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটিকে পৃথিবীর আলো দেখান চিকিৎসকরা। রোববার রাতে রাফা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে কুয়েতি হাসপাতালের কাছেই প্রাণ হারান এক ফিলিস্তিনি, তার স্ত্রী ও 3 বছরের সন্তান। ওই নারী ছিলেন অন্তঃসত্ত্বা। দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা সি সেকশনে যান। প্রাণে বাঁচে গর্ভে থাকা কন্যা সন্তান। কোনো নির্দিষ্ট নাম রাখা হলেও শিশুটির পরিচয় লেখা হয়েছে শহীদ সাবরিন আল সাকানির মেয়ে। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ বিভাগে রাখা হয়েছে শিশুটিকে। একই রাতে দ্বিতীয় দফা বিমান হামলায় প্রাণ যায় একই পরিবারের 13 শিশু ও 2 নারীর। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। করাচি, মাদ্রিদ ও ইস্তাম্বুল সহ বহু শহরে হয়েছে প্রতিবাদ কর্মসূচি। রোববার সেগুলোই যোগ দেন হাজার হাজার মানুষ। ইস্তাম্বুলের আন্দোলন থেকে এসেছে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি। এ সময় বিক্ষোভকারীদের হাতে খুনি ইসরায়েল মুক্ত হবে ফিলিস্তিন স্লোগানের ব্যানার ও পোস্টার দেখা যায়। প্রতিবাদ মিছিলের বড় অংশ জুড়েই ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, গাজায় চলমান আগ্রাসন এখন শুধু মুসলিমদের সমস্যা নয়, বরং মানবিক সংকট। করাচিতে সেন্ট্রাল মুসলিম লীগের ডাকে বিক্ষোভে জড়ো হন হাজারো মানুষ। সে সময় ইসরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদ জানান তারা। ফিলিস্তিনিদের নিজেদের ভাই হিসেবে আখ্যা দেন ক্ষুব্ধ পাকিস্তানিরা। এদিকে স্পেনের রাজধানীতেও হয়েছে বিক্ষোভ। ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধের দাবি তোলেন তারা। একই সাথে হামাসের হাতে জিম্মিদেরও মুক্তি দাবি করেন স্প্যানিশরা। জিম্মি মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল। রোববার কালো পোশাকে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। এই সময় বন্দীদের উদ্ধারে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবি ওঠে। রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি। তাদের হাতে ছিল ইসরায়েলি পতাকা। কফিন কাঁধে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারগুলো। যুদ্ধের 6 মাস পেরোলেও ফেরানো যায়নি জিম্মিদের। খাবারের অভাবে কারাগারে মারা গেছে কয়েকজন। ইসরায়েলি হামলায়ও প্রাণ গেছে অনেক জিম্মির। বিক্ষোভকারীদের অভিযোগ, টালবাহানায় দিনের পর দিন নষ্ট করছে প্রশাসন। বন্দীদের উদ্ধারের প্রতি মনোযোগ নেই, বরং হামাস নির্মূলে চালিয়ে যাচ্ছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।
তুরস্কে সফররত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান দেশটির গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন। বলেন, একদিকে ইরানের সাথে সংঘাত উস্কে দিচ্ছে তেল আবিব, অন্যদিকে সচেতনভাবেই ভেস্তে দেওয়া হচ্ছে গাজার যুদ্ধবিরতি। এ সময় হানিয়া ক্ষোভ জানিয়ে বলেন, গেল কয়েক মাস ধরেই আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মধ্যস্থতাকারীরা চেষ্টা করছেন গাজায় যুদ্ধবিরতির, কিন্তু ইসরায়েল তা প্রত্যাখ্যান করায় ভেস্তে গেছে শান্তি প্রক্রিয়া। গাজা, পশ্চিমটি সহ ফিলিস্তিনের কোনো অংশই দখলদার বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না। আমরাই ফিলিস্তিনের অংশ। সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি, আর ইরানের সাথে আঞ্চলিক দ্বন্দ্বের জন্য ইসরায়েলি দায়ী। হামাস নেতা ইসমাইল হানিয়ার বোনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন করল ইসরায়েল। তাকে আটকের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির পুলিশ বিভাগ। রাষ্ট্রীয় অ্যাটর্নি জেনারেল জানান, রোববার শুরু হয়েছে 57 বছর বয়সী সাভা আল সালেমের বিচার কাজ। চার্জশিটে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যোগাযোগ এবং উস্কানির অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, 7 অক্টোবর হামাসের হামলার প্রশংসা করে হানিয়া সহ বেশ কয়েকজনকে ভিডিও বার্তা পাঠিয়েছেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর তেল শেভায় বসবাস করতেন সাভা। 1 এপ্রিল আর্লি ডন নামের এক অভিযানে নিজ বাড়ি থেকে তিনি আটক হন। তার বাড়ি থেকে হামাসের সাথে যোগাযোগের বিভিন্ন প্রমাণ মিলেছে, এমন দাবিও তেল আবিবের। ভারতের লোকসভা নির্বাচনে মণিপুর রাজ্যের 11টি কেন্দ্রে সোমবার আবারও ভোট অনুষ্ঠিত হচ্ছে। সহিংসতার কারণে এসব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। সোমবার সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত। 19 এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় 21 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102 আসনে। সে সময় সংঘাত হয় বিভিন্ন পক্ষের মধ্যে। কর্তৃপক্ষ জানায়, রাজনৈতিক দল এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সহিংসতার কারণে ভোট স্থগিত রাখা হয়। 3 জেলার 11টি কেন্দ্রে চলছে পুনরায় ভোট গ্রহণ। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এখন পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়ল মণিপুরে, আর এখনকার পরিস্থিতিটা কেমন? শান্তিপূর্ণভাবে নিশ্চয়ই ভোট গ্রহণ চলছে এই প্রথম দফায় দ্বিতীয়বারে ভোট গ্রহণে, আর পুনরায় ভোট হওয়ায় কেন্দ্রগুলোর নিরাপত্তা কেমন নেওয়া হয়েছে একটু জানাবেন। ভোট গ্রহণ শুরু হয়েছে বিকেল 5টা পর্যন্ত, এই ভোট গ্রহণ চলবে। বিকেল 4টা ভারতীয় সময় বিকেল 4টে পর্যন্ত 72% ভোট পড়েছে। এই যে 11টি নতুন করে ভোট নেওয়া হচ্ছে এই বুথগুলিতে গত যে প্রথম দফার যে নির্বাচন হয়েছিল 19 এপ্রিল, সেই দিন কিন্তু এখানে গুলি চলে, বুথ ভাঙচুর হয় এবং ইভিএম মেশিন লুট হয়। সেই কারণেই কিন্তু নির্বাচন কমিশন, ভারতের জাতীয় নির্বাচন কমিশন এখানে পুনর্নির্বাচনের কিন্তু নির্দেশ দেন। এখানে 11টির মধ্যে সব থেকে যে সংবেদনশীল এবং উত্তেজনা প্রবণ বুথ রয়েছে খুররাই, থংগাম, লেইকাই, বামনকাম্পু উত্তর ক, বামনকাম্পু উত্তর বি, বামনকাম্পু দক্ষিণ পশ্চিম, বামনকাম্পু দক্ষিণ পূর্ব, খংম্যান জোন ভি। এই কেন্দ্রগুলো কিন্তু অত্যন্ত স্পর্শকাতর ছিল এবং ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সকাল থেকে এখানে নির্বাচন শুরু হয়। আধা সেনা এবং অতিরিক্ত আধা সেনা মোতায়েন করে কিন্তু নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ যারা ভোটার নাগরিক তাদেরকে শান্তিপূর্ণভাবে ভোট দানের জন্য আহ্বান জানানো হয়েছিল এবং সেই জন্যই সকাল থেকে কিন্তু মানুষ এই ভোটের যে লাইনে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু ভোট গ্রহণ করেন। এইখানেই 3 জন গুলিবিদ্ধ হয়েছিল এই 19 এপ্রিলে ভোটের দিন। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই কিন্তু ভারতের জাতীয় নির্বাচন কমিশন যথেষ্ট তৎপরতা এবং নিরাপত্তার সঙ্গে আজকের এই ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। মালদ্বীপে পার্লামেন্টের নিয়ন্ত্রণ পাচ্ছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি। প্রাথমিক ফলাফলে 93টি আসনের 2/3 বেশি দখলে নিয়েছে চীনপন্থী দলটি। এর ফলে বেইজিং এর সাথে চুক্তি বা সিদ্ধান্ত গ্রহণে পার্লামেন্টে বাধার মুখে পড়তে হবে না ভারত বিরোধী মুইজ্জুকে। ভারত হটাও স্লোগান তুলে গত সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন মোহাম্মদ মুইজ্জু। জাতীয় নির্বাচনে তার দল সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা।
নিজে প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল ভারতপন্থী ইব্রাহিম মোহাম্মদ সালের দল এমটিপির হাতে। তাই চীনপন্থী মুইজ্জুর জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছিল এবারের ভোটাভুটিকে। পরীক্ষায় বাজিমাত করেছে তার দল। রোববারের নির্বাচনে 2/3 বেশি আসন পেয়েছে পিএনসি, যা এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় আসনের চেয়েও বেশি। বিরোধী আইন প্রণেতাদের বাধার কারণে এতদিন বেশ কিছু বিল পাশে ব্যর্থ হয়েছেন মুইজ্জু। তার দল পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিলে সেই সংকট আর থাকছে না। নির্বাচন পূর্ব প্রচারণাতেও বিষয়টি বেশ খোলামেলাভাবেই সামনে এনেছিলেন তিনি। আমার দলের প্রার্থীরা জয়ী হলে জনগণ যা চাইবে তার সবই পাবে। দেশের মানুষ উন্নয়ন চায়। সবচেয়ে জরুরি বিষয় হলো আবাসন। সবচেয়ে জনবহুল স্থানগুলোতে এই সমস্যা প্রকট, বিশেষ করে মালেতে। যারা এই সংকট দূর করতে আগ্রহী তারা পার্লামেন্টে এলেই সমাধান মিলবে। ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির নির্বাচনের দিকে নজর রেখেছে ভারত ও চীনও। কারণ কৌশলগত অবস্থানের কারণেই মালদ্বীপের ওপর প্রভাব রাখতে চায় দুটি দেশই। ক্ষমতায় এসেই ভারতীয় সেনাদের মালদ্বীপ থেকে সরানোর উদ্যোগ নেন মোহাম্মদ মুইজ্জু। এবার জাতীয় নির্বাচনে পিএনসির জয়ের মধ্য দিয়ে চীন ঘেঁষা সিদ্ধান্ত গ্রহণে আর বাধার মুখে পড়তে হবে না প্রেসিডেন্টকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রবল বৃষ্টি এবং ভয়াবহ বন্যার কবলে চীনের গুয়াংডং প্রদেশ। পানিবন্দী 10 কোটির বেশি মানুষ। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিপাতের কারণে তৈরি হয়েছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি। ভূমিধস হয়েছে বিভিন্ন এলাকায়। নিখোঁজ কমপক্ষে 11 জন। ভারী বর্ষণে তলিয়ে গেছে কিং ওয়াং অঞ্চল। নষ্ট হয়েছে একরের পর একর ফসলি জমি। ভূমিধসে মারাত্মক ক্ষতিগ্রস্ত শত শত ঘরবাড়ি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে যুদ্ধের দামামার মধ্যেই আফ্রিকায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের আধিপত্য। জনরোষে নাইজার থেকে সেনা ঘাঁটি সরাতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। মূলত মার্কিনীদের হটিয়ে মস্কোর সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দেশটির জান্তা। এরই মধ্যে নাইজারে সামরিক প্রশিক্ষক এবং সরঞ্জাম পাঠাচ্ছে পুতিন প্রশাসন। বেশ কয়েকদিন ধরেই এমন বিক্ষোভে উত্তাল নাইজার। দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন শত শত সাধারণ নাগরিক। বর্তমানে নাইজারে 1000-এর বেশি মার্কিন সেনা রয়েছে। আইএস ও আল কায়দা নির্মূলের কথা বলে 2018 সালে নাইজারে ঘাঁটি স্থাপন করে ওয়াশিংটন। রাজধানী থেকে 920 কিলোমিটার দূরে আগাদেস শহরের সাহারা মরুভূমিতে $100 মিলিয়ন ব্যয় করে এই ঘাঁটি নির্মাণ করে দেশটি। এয়ারবেস 201 নামের ঘাঁটিটি নজরদারি সহ অন্যান্য সামরিক কাজে ব্যবহার করা হয়। গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারে ক্ষমতায় বসে জান্তা সরকার। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের বিতাড়িত করতে তৎপরতা শুরু করে সামরিক শাসক। তাদের এই সিদ্ধান্তে সাধারণ মানুষও দিয়েছে ব্যাপক সমর্থন। আমরা জান্তা সরকারকে সমর্থন করি এবং মার্কিন ঘাঁটি বিতাড়িত করতে চাই। মার্কিনীদের আমরা আমাদের ভূখণ্ডে দেখতে চাই না। সন্ত্রাস নির্মূলের কথা বলে তারা আমাদের দেশে অবস্থান করছে, অথচ সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে মারা যাচ্ছে শুধু আমাদের সেনারাই। কখনো শুনিনি মার্কিন কিংবা ফরাসি কোনো সেনা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। আমরা জান্তার মতাদর্শকে সমর্থন করি। এতদিন মার্কিন ও ফরাসি সেনারা আমাদের দেশে অবস্থান করলেও আমাদের তেমন কোনো লাভ হয়নি। রাশিয়াকে স্বাগত জানাই। আশা করি তারা আমাদের নীতিকে সম্মান করে সহযোগিতা অব্যাহত রাখবে। মার্কিন গণমাধ্যমের খবর, ধাপে ধাপে দেশটি থেকে প্রত্যাহার করা হবে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের। একদিকে নাইজার ছাড়ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে দেশটিতে তৎপরতা বাড়াচ্ছে রাশিয়া। এরই মধ্যে নাইজারে সামরিক প্রশিক্ষক ও এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে তারা। পশ্চিম আফ্রিকার অন্য দেশগুলোতেও পশ্চিমাদের হটিয়ে অবস্থান শক্ত করছে মস্কো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ভিড়ে ঢুকে গেল রেসের গাড়ি। কেড়ে নিল 8 জনের প্রাণ। রোববার শ্রীলঙ্কার দিয়াতালাওয়া শহরে হয় ভয়াবহ এই দুর্ঘটনা। আরও 20 জন আহত। বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। গাড়ি রেস ফক্স হিল সুপারক্রস ইভেন্টের আয়োজক ছিল লঙ্কান সেনাবাহিনী। এবার ছিল প্রতিযোগিতার 28তম আসর। 1 লাখ দর্শক উপস্থিত ছিলেন আয়োজনে। হঠাৎই গ্যালারিতে ঢুকে যায় একটি গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় 6 জনের। সামরিক হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় বাকিদের। নিহতদের তালিকায় রয়েছে 8 বছর এক শিশু। বাতিল হয়েছে ইভেন্ট, চলছে তদন্ত।
যুক্তরাষ্ট্রের কারণে বিশ্বে পরমাণু সংঘাতের ঝুঁকি বাড়ছে এমন অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইউক্রেনকে সামরিক সহায়তায় বিল পাস হওয়ার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ করেন তিনি। এদিকে সামরিক সহায়তা বিল পাশের পরে তা দ্রুত অনুমোদন দিতে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে মার্কিন পার্লামেন্টে বিল পাস হওয়ার পর থেকেই চলছে তোলপাড়। রোববার এই ইস্যুতে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানায় মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইউক্রেনকে সহায়তার মাধ্যমে পরিস্থিতিকে পরমাণু সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমের প্রতিটি পদক্ষেপই উস্কানিমূলক। যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রোপাগান্ডা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো যে ধরনের কার্যক্রম চালাচ্ছে তাতে পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলোর মধ্যে সংঘাতের শঙ্কা বাড়ছে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে আশাবাদী ইউরোপীয় মিত্ররা। দ্রুত অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিতের আহ্বান জার্মানির। ইউক্রেনকে সহায়তায় আমরা বদ্ধপরিকর। আশা করছি কিয়েভকে সহায়তার বিষয়ে দ্রুত এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবেন মার্কিন আইন প্রণেতারা, কারণ আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি নির্ভর করছে মার্কিন সহায়তার উপর। শনিবার মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয় ইউক্রেনকে সহায়তা বিল। বিলটি অনুমোদন পেলে প্রায় $6,100 কোটি বরাদ্দ পাবে ইউক্রেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।